বিভিন্ন স্বাদের গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আমি আর্য আছি আপনার সাথে এবং আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আচ্ছা, আমরা সবাই ছোটবেলায় স্পাইডারম্যান ব্যাটম্যানের গল্প হয় পড়েছি, না হয় টিভিতে দেখেছি। মাঝে মধ্যে মনে হয়েছে সেই রকম সুপার হিরোরা যদি সত্যি সত্যিই আমাদের মাঝখানে থাকতো তাহলে শহরে আর ক্রাইম হতো না, কি তাই তো? কিন্তু আপনি কি জানেন 1970 সালে ওয়াশিংটন ডিসিতে এক আরবান লেজেন্ডের দাপাদাপি ছিল, যার নাম ছিল বানি ম্যান। সে কি করতো, তার কি কাজ, সেই সব না হয় গল্পেই শুনুন, শুনতে থাকুন। কনক বসুর কলম কূপ। আমাদের আজকের গল্প পাঠে রয়েছে সায়ন্তন, বানি ম্যান এবং গল্পের সূত্রধার আমি আর্য। শুরু হচ্ছে কূপ। দ্য ব্যানিম্যান হলো একটি শহরের কিংবদন্তি, যা 1970 সালে ফেয়ারফ্যাক্স কান্ট্রি এবং ভেনেজুয়েলা দুটি ঘটনা থেকে উদ্বুদ্ধ হয়েছিল। তবে এটি ওয়াশিংটন ডিসি এবং মেরিল্যান্ড এলাকায় ছড়িয়ে পড়েছে। কিংবদন্তি অনেক বৈচিত্র্য আছে। বেশিরভাগ ক্ষেত্রে খরগোশে পোশাক পরা একজন ব্যক্তি যে কুড়াল বা হ্যাচেট দিয়ে মানুষকে আক্রমণ করে। তার বেশিরভাগ গল্পই কোলচেস্টার ওভারপাসকে ঘিরে। ভার্জিনিয়া ক্লিফটনের কাছে কোলচেস্টার রোড বিস্তৃত একটি দক্ষিণ রেলওয়ে ওভারপাস। কখনো কখনো ব্যানিম্যান ব্রিজ হিসেবে উল্লেখ করা হয়। আজ এতদিন পরে সেই অদ্ভুত ব্যানিম্যানে আবির্ভাব কেন ঘটল সেটাই দেখার। কথাগুলো বেশ গম্ভীর গলায় বলছিলেন পুলিশ অফিসার স্টিফেন। তিনি সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা, যা সাধারণ মানুষ অলৌকিক বলে আখ্যা দিয়েছে, সেগুলো নিয়ে বেশ গুরুতর আলোচনায় রত ছিলেন। মেরিল্যান্ড এলাকায় আবারও বানিম্যানের আবির্ভাব ঘটেছে বেশ কয়েক বছর পর। এর আগেও এই বানিম্যানের অস্তিত্ব সম্পর্কে কোনো সঠিক প্রমাণ না পাওয়ায় সেই ঘটনাগুলোকে সম্পূর্ণ অলৌকিক বলে দাবি করেন সাধারণ মানুষ। তবে উন্নত বিজ্ঞানসম্মত মন কি আর তেমন কথায় সম্পূর্ণ রাজি হতে পারে? তাই অফিসার স্টিফেন তার অধীনস্থ পুলিশ বাহিনীর সাথে আলোচনা করে সেই বানিম্যানকে কোনো প্রকারে ধরা যায় কি না সেই আলোচনায় ব্যস্ত ছিলেন। তাদের অলক্ষ্যে একজন হয়তো তাদের ওপরেই নজর রেখে চলেছে প্রতিনিয়ত। সেই একজন যে কালো পোশাকে তার সর্বাঙ্গ লুকিয়ে রেখে যেন আলো আধারির লুকোচুরিতে মেতে উঠে সব কথা শুনে একটা বাঁকা হাসি ছুড়ে দিয়ে মিলিয়ে যায় হাওয়ায়। কিন্তু পুলিশের হেডকোয়ার্টারে এত নিরাপত্তারক্ষীর চোখ এড়িয়ে এমন একজন ঢুকলো কেমন করে? নাকি সেই মানুষ আদতেই অন্ধকারে মিলিয়ে থাকা একজন যার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি কোনো দিন? দূর থেকে তার আবছা অবয়ব দেখলে খরগোশের কানের মতো তার লম্বা দুটো কান চোখে পড়বে প্রথমে। এই কি তবে সেই আকাঙ্ক্ষিত বানিম্যান? সে উত্তেজিত গলায় ফোনটা রিসিভ করে। হ্যালো, কে কথা বলছেন? হু ইজ দিস? হ্যালো, এই বলে বারবার চিৎকার করতে থাকেন পুলিশ অফিসার স্টিফেন। অথচ যে ব্যক্তি ফোন করেছে সে সম্পূর্ণ নিরুত্তর হয়ে চুপ করে থাকে। পুলিশের সাথে এমন মশকরার কি অভিপ্রায় সেটাই বুঝতে পারেন না ইন্সপেক্টর স্টিফেন। একসময় অত্যন্ত বিরক্ত হয়ে যখন উনি ফোন রেখে দেবেন বলে উদ্যত হন, ঠিক তখনই অপর প্রান্ত থেকে একটা ঠান্ডা গলার আওয়াজ যেন ভেসে তার কানের পর্দা ভেদ করে ঢুকে যায়। সেই ঠান্ডা গলার আওয়াজ তাকে জানায়, হ্যারিসন স্ট্রিটের কাছে একটা লাল রঙের টয়োটা গাড়ি একটা যুবতী মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে খারাপ অভিসন্ধি নিয়ে। মেয়েটি তার নিজের বাড়ি থেকে বেরিয়ে সম্ভবত গ্রসারি কিনতে যাওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। আর ঠিক তখনই একদল মদ্যপ যুবক সেই মেয়েটির উপর চড়া হয়, তাকে এক প্রকার পাঁজা কোলা করে তাদের গাড়িতে তুলে নিয়ে রওনা দেয়। তারা পূর্ব দিকে গাড়ি নিয়ে ছুটেছে এবং এক্ষুনি সেই মেয়েটির পুলিশের সাহায্য দরকার। কিন্তু কথাগুলো বলেই ফোনটা আচমকা কেটে যায়। ইন্সপেক্টর স্টিফেন সেই মানুষটিকে জিজ্ঞাসা করার সুযোগ পান না যে তিনি কিভাবে এত কথা জানতে পারলেন। অধিকাংশ সময় ক্রিমিনালদের টার্গেট হয়ে যাওয়ার ভয় প্রত্যক্ষদর্শী মানুষরা তাদের নিজেদের পরিচয় গোপন রাখতে স্বচ্ছন্দ বোধ করেন।
তাই ফোনটা কেটে যাওয়ায় ইন্সপেক্টর তেমন অবাক হননি। সম্ভবত এই ব্যক্তিও একজন প্রত্যক্ষদর্শী, আর তিনিও তার পরিচয় গোপন রাখতে ইচ্ছুক। এমনটা ভেবে তিনি তার ফোর্স নিয়ে লোকটার বলে দেওয়া কথা মতো হ্যারিসন স্ট্রিটের দিকে রওনা দেন। সেখানে গিয়ে তারা দেখতে পান সত্যিই সেখানে একটি নাশকতার প্রমাণ রয়েছে। প্রমাণস্বরূপ একটি মেয়ের পার্স এবং একটি কানের দুল তারা খুঁজে পায়, কিন্তু কোনো লাল রঙের টয়োটা গাড়ি তারা সেখানে দেখতে পান না। ইন্সপেক্টর স্টিফেন এবং তার দলবল আর সময় নষ্ট না করে পূর্ব দিকে তাদের গাড়ি ছোটাতে শুরু করে। তারা ইন্টারকমে আশপাশের সমস্ত পেট্রোলিং ফোর্সকে খবর পাঠিয়ে দেন একটি নাশকতার সম্ভাবনা আছে বলে। তবে তাদের বেশি দূর এগোতে হয় না। অল্প কিছুক্ষণের মধ্যেই একটি অন্ধকার রাস্তার একপাশে একটা লাল রঙের টয়োটা গাড়ি তারা উদ্ধার করেন। দূর থেকেও একটি মেয়ের কান্নার আওয়াজ তারা বেশি স্পষ্টভাবে শুনতে পায়। খুব সাবধানে তারা গাড়িটার সামনে পৌঁছে এক আশ্চর্য দৃশ্যের সম্মুখীন হয়। তারা দেখতে পায় গাড়ির পেছনের সিটে একটি অল্প বয়সী মেয়ে হাত পা এবং মুখ বন্ধ অবস্থায় ভয়ে আতঙ্কে গোঙাচ্ছে, আর তার চারিধারে ছড়িয়ে ছিটিয়ে প্রায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে 4 জন যুবক। ইন্সপেক্টর স্টিফেন তাদের প্রাথমিক পরীক্ষা করে দেখেন তারা কেউই মৃত নয়, শুধু জ্ঞান হারিয়েছে। তবে এক্ষুনি তাদের হাসপাতালে না নিয়ে গেলে অতিরিক্ত রক্তপাতে তাদের প্রাণহানি হতে পারে, কারণ তারা প্রত্যেকেই গুরুতরভাবে আহত। ইন্সপেক্টর স্টিফেন এবং তার লোকেরা প্রত্যেককেই হাসপাতালে নিয়ে যায়। মেয়েটা একটু সুস্থ বোধ করার পর তার থেকে তারা যে কাহিনী জানতে পারে সেটা সত্যি অবিশ্বাস্য। মেয়েটা জানায় অফিস থেকে ফিরে এসে দেখতে পায় তার গ্রসারি একেবারেই নেই। তাই বেশ রাত হয়েছে জেনেও কিছু সামান্য খাবার কেনার জন্য সে যখন পথে নামে, তখন একটা গাড়ি খুব স্পিডে তার সামনে এসে হঠাৎ দাঁড়ায়। সেই গাড়ির মধ্যে মদ্যপ অবস্থায় ছিল 4 জন যুবক। তারা প্রথমে তাকে নানাভাবে উত্ত্যক্ত করলেও পরে তারা নিজেই নেমে প্রায় জোর করে তাকে তাদের গাড়ির মধ্যে নিয়ে রওনা দেয়। রাস্তায় যেতে যেতে নানা রকম অশ্লীলতা তার সাথে শুরু করে তারা। সেই অশ্লীলতা যখন চরমে পৌঁছে গেছে এবং মেয়েটা চিৎকার করে সাহায্য চাইছে, ঠিক তখন একজন মানুষ যেন দেবদূতের মতো এসে গাড়ির সামনে হাজির হয়। অন্ধকারে তার চেহারা তেমনভাবে না দেখা গেলেও তার পোশাকে একটা তাৎপর্য রয়েছে। অন্ধকার হলেও তার মাথার টুপিটা ছিল খরগোশের মতো। সেই টুপির কানের অংশ দেখে বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছিল যে সেটা একটা খরগোশের মুখোশ, আর তার হাতে একটা চকচকে ধারালো কুরুল জাতীয় কোনো অস্ত্র ছিল, সেটাও দেখিয়েছে সেই মেয়েটি। তার হঠাৎ এমন আবির্ভাবে ছেলেগুলো প্রথমে গাড়ি থামিয়ে দিলেও তাদের কৃতকার্য বাধাপ্রাপ্ত হওয়ায় তারা বেশ বিরক্ত হয়ে লোকটাকে নানাভাবে গাড়ির সামনে থেকে সরে যেতে বলে। কিন্তু লোকটা তাদের কোনো কথা না শুনে যখন সোজা তাদের গাড়ির দিকে এগিয়ে আসতে থাকে, তখন তারা ভয়ঙ্কর ক্ষেপে গিয়ে তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার তোড়জোড় শুরু করে। তবে তারা এই নৃশংস কাজ করার আগেই লোকটা গাড়ির একদম পাশে হাওয়ার বেগে পৌঁছে যায় এবং স্টিয়ারিংটা ধরে গাড়ি সম্পূর্ণ বন্ধ করে দেয়। লোকটিও প্রথমে এই যুবকগুলিকে আক্রমণ করতে চায়নি, তবে এই মধ্যেকার উচ্ছৃঙ্খল যুবকগুলো যখন বেপরোয়া হয়ে ওঠে তখন তার হাতের কুরুল দিয়ে 4 জনকেই আঘাত করতে সে বাধ্য হয়। নিমেষের মধ্যে ছেলেগুলো অজ্ঞান হয়ে যায় এবং ওই লোকটাও যেন অন্ধকারে নিমেষের মধ্যে হারিয়ে যায়। মেয়েটার কথায় যে যথেষ্ট সত্যতা রয়েছে তা কিন্তু ওই রাস্তার সিসিটিভি ফুটেজ বলে দিচ্ছে। এমনকি ওই আহত যুবকগুলোর জ্ঞান ফিরতে তারাও ইন্সপেক্টর স্টিফেনকে এই একই ঘটনা বলে। সিসিটিভি ফুটেজে এই হঠাৎ আবির্ভাব হওয়া খরগোশের পোশাক পরা মানুষটির একটি আবছা অস্তিত্ব পাওয়া গেছে। এবার ইন্সপেক্টর স্টিফেনের তার কাছে আসা ফোনটার কথা মাথায় আসে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী এই ঘটনাগুলো ঘটার সময় সেখানে কোনো মানুষের অস্তিত্ব দেখা যায়নি। তাহলে যে মানুষটা তাকে ফোন করে সম্পূর্ণ ঘটনা সবিস্তারে জানিয়েছে সে তাহলে কে? সে কি সত্যিই কোনো প্রত্যক্ষদর্শী মানুষ নাকি বহু বছর পর ফিরে আসা বানিম্যান? কথাটা মনে হতেই গভীর চিন্তায় ডুবে যায় ইন্সপেক্টর স্টিফেন। প্রতিনিয়ত আমাদের চারধারে কত কিছুই না ঘটে চলেছে, যার সঠিক বিচার করা আমাদের পক্ষে সত্যিই দুষ্কর।
সবসময় যে সবকটা ঘটনার সঠিক বিবরণ হয় এমনটাও নয়। যেগুলোকে আমরা সঠিকভাবে বিবরণ করতে পারি না সেগুলোকে হয় আমরা ভৌতিক বা অলৌকিক বলে আখ্যা দিই। এই যেমন ঈশ্বরের অস্তিত্ব। আমরা কি সত্যি ঈশ্বরকে কোনোদিন সঠিকভাবে চোখে দেখেছি? তবুও বিপদে পড়লে আমাদের ঈশ্বরের কথাই মনে পড়ে, এবং আমরা সেই বিপদের হাত থেকে যদি রক্ষা পেয়ে যাই তাহলে আমাদের বদ্ধমূল ধারণা হয় যে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছেন। তবে তাকে আমরা চোখে না দেখলেও তার মাহাত্ম্য সম্পর্কে প্রচুর প্রমাণ আমাদের ধর্মগ্রন্থগুলো রেখে গেছে। কিন্তু দুদিন আগে তার স্বচক্ষে দেখা ঘটনার কোনো সঠিক ব্যাখ্যা আজও ভেবে উঠতে পারেননি ইন্সপেক্টর স্টিফেন। আসলে 1970-এর পর হঠাৎ আবার বানিম্যানের উৎপত্তি কেনই বা হবে এবং কোন উদ্দেশ্যে হবে সেটাই তার কাছে এখনো স্পষ্ট হচ্ছে না। তার কাছে অর্ডার এসছে যে বানিম্যানকে যদি কোথাও সে বা তার কোনো কর্মচারী খুঁজে পায় তবে তখনই তাকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে বানিম্যানের ঠিক অপরাধ কোথায় সেটাই তো ইন্সপেক্টর স্টিফেন বুঝে উঠতে পারছেন না। কারণ দুদিন আগের ঘটনার বিচার করলে বানিম্যানের কোনো অপরাধ খুঁজে পাওয়া সম্ভব নয়, বরং তার উদ্দেশ্য যে অত্যন্ত শুভ ছিল তা একদম সত্যি। সেই মুহূর্তে বানিম্যান সেই গাড়িটার সামনে না পৌঁছলে মেয়েটার চরম সর্বনাশ হয়ে যেতে পারত, এমনকি তার প্রাণহানিও হতে পারত। তার উপর বানিম্যান কিন্তু সেই যুবকগুলোর হত্যা পর্যন্ত করেনি, তীব্র আঘাত করে তাদের অজ্ঞান করে রেখেছিল। আর ইন্সপেক্টর স্টিফেনের কাছে যদি সে নিজেই ফোন করে থাকে তবে এই যুবকগুলো যাতে প্রাণে বেঁচে যায় এবং মেয়েটিকে সেই অন্ধকার রাস্তা থেকে উদ্ধার করা যায় তার ব্যবস্থাও কিন্তু সে নিজেই করেছে। তাহলে বানিম্যান কি আদতে সমাজের ক্ষতিকারক নাকি বন্ধু, সেটাই রহস্যের। এদিকে তার বিজ্ঞানসম্মত শিক্ষিত মন বলছে সব কিছুই বুজরুকি মাত্র, তা না হলে হাজার খুঁজেও যে ফোন নাম্বারটা থেকে তার কাছে ফোন এসেছিল তার বিন্দুমাত্র ট্রেস সে খুঁজে পাবে না। তার মন বলছে এটা কোনো গভীর ষড়যন্ত্রের একটা অংশ মাত্র। হয়তো এটা পুরোটাই একটা গ্যাংয়ের কাজ। তারা এইভাবে পুলিশের দৃষ্টি আকর্ষণ করে তাদেরকে এইরকম কাজে ব্যস্ত রেখে অন্যদিকে এক গভীর ষড়যন্ত্রের আয়োজন করছে। না না না, তাকে আরও সতর্ক থাকতে হবে। শহরে পেট্রোলিং আরও বাড়াতে হবে, সিসিটিভি ফুটেজগুলো নিয়মিত দেখার ব্যবস্থা করতে হবে। দরকার হলে সে নিজেও শহরে ঘুরে বেড়াবে। যে যাই বলুক না কেন বানিম্যানকে এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। না, তার ভাবনায় ছেদ ফেলে কর্কশ শব্দ করে ফোনটা বেজে ওঠে তার সামনে। প্রায় চমকে ওঠেন ইন্সপেক্টর স্টিফেন। সামান্য সময় নিয়ে নিজেকে সামলে সে ফোনটা রিসিভ করতেই আবারও কোনো উত্তর সে তৎক্ষণাৎ পায় না। ইন্সপেক্টর স্টিফেনের বুকটা সামান্য কেঁপে ওঠে। নিজেকে আরও কঠোর করে বেশ গম্ভীর গলায় তিনি বলেন, কে? হু ইজ দিস? ইজ বানিম্যান স্পিকিং? আমি কি বানিম্যানের সাথেই কথা বলছি? ইন্সপেক্টর স্টিফেনের তীরটা সঠিক জায়গায় লাগায়। অপর প্রান্তের বক্তা আরও খানিকটা সময় নেয়। তারপর সেও নিজেকে গুছিয়ে নিয়ে বেশ ঠান্ডা গলায় বলে, যদি একটা বাচ্চা মেয়ে এবং তার মায়ের প্রাণ বাঁচাতে চান তবে এক্ষুনি ওয়েলিংটন স্ট্রিটের 17 নম্বর বাড়ির 3 তলায় পৌঁছে যান। আপনারা আর এক মুহূর্ত দেরি করলে ওই বাচ্চা মেয়েটির এবং তার মায়ের চরম ক্ষতি হতে পারে। তারপর সেই একইভাবে ফোনটা হঠাৎ করে কেটে দেয় বক্তা। রিসিভার হাতে নিয়ে একটা তীব্র রাগ আর বিরক্তি বেরিয়ে আসে ইন্সপেক্টর স্টিফেনের মুখ দিয়ে। বারবার এত সতর্কতা থাকা সত্ত্বেও পুলিশের আগেই একটা মানুষ কি করে সব বিপদের খোঁজ পেয়ে যাচ্ছে, এটাই তার কাছে অধরা থেকে যায়। আর অধরা থেকে যায় সেই মানুষটিও। তবে এখন এই ইগো নিয়ে বসে থাকলে সত্যি দুটো মানুষের প্রাণ যদি হারিয়ে যায় তবে ইন্সপেক্টর স্টিফেন নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবেন না। তিনি তড়িঘড়ি তার দলবল নিয়ে রওনা দেন ওয়েলিংটন স্ট্রিটের 17 নম্বর বাড়িতে। ইন্সপেক্টর স্টিফেনের দলবল সেখানে গিয়ে পৌঁছতেই তারা এক পাশবিক দৃশ্যের সম্মুখীন হয়। তারা দেখতে পায় একটি 3 বছরের ফুটফুটে বাচ্চা মেয়ে আর তার মা মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। আর তাদের এই পরিস্থিতির জন্য দায়ী বাচ্চাটির নিজের বাবা। তাদেরকে এক প্রকার জোর করে দাঁড় করানো হয়েছে 5 তলা ছাদের কার্নিশের কিনারায়। কোনো রকম অসতর্কতা দুটো তরতাজা প্রাণ কেড়ে নেবে চিরতরে।
হঠাৎ সেখানে পুলিশ বাহিনীর আগমনে প্রধান কালপ্রিট বেশ অসুবিধে পড়ে গেছে সেটা তার হাব ভাব বলে দিচ্ছিল। এদিকে পুলিশ বাহিনী বেশ কৌশলে বাচ্চাটি আর তার মায়ের দিকে এগোতে গেলেই লোকটা তাদেরকে আরও কার্নিশের দিকে ঠেলে নিয়ে যায়। মেয়েটা আর তার মা প্রাণ ভিক্ষা চেয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। এইভাবে পুলিশের সাথে লোকটার একটা ভয়ঙ্কর যুদ্ধ চলতে থাকে। লোকটি এতটাই নিষ্ঠুর প্রকৃতির যে নিজের সন্তানের কাতর কান্নাও তাকে কোনোভাবেই বিরত করতে পারে না। একসময় বেশ অসহায় লাগে ইন্সপেক্টর স্টিফেনের। এক মুহূর্তের জন্য তার মনে হয় তিনি মেয়েটি আর মাকে বাঁচাতে পারবেন না, কিন্তু হঠাৎ চারিদিক অন্ধকার করে কালো মেঘের দল এক দুর্ভেদ্য অন্ধকার সৃষ্টি করে দেয়। কোনো কিছুই তেমন দেখা যায় না সেই অন্ধকারে। কোন জাদু বলে এমন ঘটনা ঘটল সেইটা বোঝার উপায় কারোর থাকে না। ইন্সপেক্টর স্টিফেন তখন একটাই উদ্দেশ্যে খুব সন্তর্পণে পা বাড়ায়। তাকে এই সুযোগটা কাজে লাগিয়ে ওই মা মেয়ের প্রাণ রক্ষা করতেই হবে। হঠাৎ একটা বিকট চিৎকারে তারা সকলেই চমকে ওঠে। তাদের মনে হয় তারা শেষমেশ ওই নিষ্ঠুর মানুষটির কাছে হার মানল। এই অন্ধকারের সুযোগ নিয়ে লোকটা হয়তো তার স্ত্রী আর সন্তানকে ঠেলে ফেলে দিয়েছে ছাদ থেকে। তারা সকলে এমার্জেন্সি আলোর ব্যবস্থা করে যেটা দেখতে পায় তাতে তাদের স্তম্ভিত হয়ে যেতে হয়। বাচ্চা মেয়েটি আর তার মা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে, বরং রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই লোকটি। তার ক্ষত স্থান থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসছে, কিন্তু এমনভাবে তাকে হঠাৎ মারল কে? সকলে এধার ওধার ছোটাছুটি করে কাউকে দেখতে পায় না। বাচ্চা মেয়েটা হঠাৎ অবাক হয়ে চিৎকার করে ছাদের পেছন দিকে তার ছোট্ট আঙুলগুলো দেখিয়ে বলে, মা, ওই খরগোশের মতো পোশাক পরা লোকটা আমাদের বাঁচালো মা। ওই লোকটা আমার হাত ধরে জোরে টান দিল বলেই আমরা বেঁচে গেলাম। বাচ্চা মেয়েটার কথা শুনে আর এক মুহূর্ত অপেক্ষা করে না কেউ। সকলে ছুটে যায় ছাদের পেছন দিকে, কিন্তু সেখানে তখন কেউ নেই। কোনো জাদু বলে একটু আগে উপস্থিত থাকা একজন সম্পূর্ণ উবে গেছে যেন। দাঁতে দাঁত ঘষে হিস হিস করে ইন্সপেক্টর স্টিফেন বলেন, আমাকে হারিয়ে দিল। লোকটিকে হাসপাতালে পাঠানোর পথেই গভীর ক্ষত থেকে প্রচুর রক্তপাতের ফলে সে প্রাণ হারায়। সেই বাচ্চা মেয়েটার মায়ের বয়ান থেকে জানা যায় যে তার স্বামীর সাথে মতবিরোধ হওয়ায় মেয়েটি ডিভোর্সের জন্য আবেদন করেছে এবং সম্প্রতি তারা একসাথে থাকছিল না। কিন্তু তার স্বামী বদমেজাজি এবং ড্রাগ অ্যাডিক্ট ছিল, তাই পয়সার দরকার পড়লে এখনও সে তার প্রাক্তন স্ত্রীর ওপর জোর জুলুম করতে কসুর করত না। আজও সকালবেলায় প্রায় অপ্রকৃতিস্থ অবস্থায় সেই লোকটা এসে হাজির হয় তার কাছে। পয়সা দিতে রাজি না হওয়ায় প্রথমে তর্কাতর্কি দিয়ে শুরু হলেও সেই অশান্তি ভয়ঙ্কর আকার ধারণ করে। তারপর সেই লোকটা প্রায় জোর করে মেয়েটা আর তার সন্তানকে টানতে টানতে ছাদে নিয়ে আসে। পুলিশ আসতে একটু দেরি হলে তারা আর প্রাণে বাঁচত কিনা সন্দেহ। এতটা বলে মেয়েটা একটু থামে। এরপর সে ইন্সপেক্টর স্টিফেনকে প্রশ্ন করে, আচ্ছা, আপনাদের কি খবর দিল আমাদের ব্যাপারে? এই কথা ঠিক কি উত্তর দেবেন ভাবতে লাগলেন ইন্সপেক্টর স্টিফেন। তিনি ভেবেচিন্তে বললেন, কোনো একজন প্রত্যক্ষদর্শী হয়তো আমাদের ফোন করে আপনাদের বাঁচাতে বললেন, কিন্তু আপনি প্রশ্ন করছেন কেন? ভদ্রমহিলা একটু চুপ করে থেকে বলেন, আসলে আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, তাই আমরা ছাড়া আর সেই অ্যাপার্টমেন্টে তখন কেউ উপস্থিত ছিল না যে কিনা এই ঘটনার প্রত্যক্ষদর্শী হতে পারে। তাছাড়া 5 তলা ছাদে কি হচ্ছে সেটা দেখার মতো সময় সুযোগ কারোরই বোধহয় তেমন নেই। তাই আমি একটু অবাক হয়েছি যে আপনাদের আমি খবর দেওয়ার আগে আপনারা কেমনভাবে আমাদের বাঁচাতে চলে এলেন এইটা দেখে। এই একই চিন্তা ইন্সপেক্টর স্টিফেনেরও হচ্ছিল। বেশ কিছুক্ষণ তারা দুজনেই চুপ করে থাকে। অবশেষে ভদ্রমহিলাটি কথা বলে। সে বলে, তারপর আপনারা আসার পর সবটুকু ঘটনা আপনারা জানেন, কিন্তু যখন আপনারাও পরিস্থিতি মোকাবিলা করতে হিমশিম খাচ্ছেন তখন সেই এঞ্জেল উপস্থিত হন। আমি আর আমার মেয়ে স্পষ্ট তাকে না দেখলেও তাকে কিছুটা দেখেছি। দেখলাম একজন মানুষ, খরগোশের পোশাক পরা, আর তার হাতে একটা চকচকে কুড়ুল। কালো অন্ধকারে তার মুখ না দেখলেও তার দুটো চোখ আমরা দেখেছিলাম। সেই চোখের দৃষ্টি ঠান্ডা, হিম শীতল,
কিন্তু তার মধ্যে কোথাও যেন এক সহানুভূতিশীল মন লুকিয়ে রয়েছে। তিনি এসে ওই নিষ্ঠুর মানুষটাকে ইশারা করে আমাদের ছেড়ে দিতে বললেন, তবে সে রাজি হয় না। সে যখন আমাদের এক ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে, ঠিক তখন সেই এঞ্জেল আমাদের হাত ধরে টেনে রাখে, আমাদের প্রাণ বাঁচায় আর সেই নিষ্ঠুর মানুষকে আঘাত করেন। তার পরের ঘটনাও আপনারা জানেন। আপনাদের আলোর ব্যবস্থা করতে করতে আলো ফুটে ওঠে, আর সেই দেবদূত আমাদের চোখের আড়ালে কোথায় যেন হারিয়ে যান। ভদ্রমহিলার জবানবন্দি নিয়ে তাকে ছেড়ে দিয়ে কঠিন মুখে সবটুকু নিয়ে ভাবতে থাকেন ইন্সপেক্টর স্টিফেন। একসময় সত্যি বড্ড রাগ হয় এটা ভেবে যে মানুষটা অসৎ মানুষদের শাস্তি দিচ্ছে সেটা ঠিক হলেও সে কি নিজেকে ঈশ্বর মনে করছে? পুলিশের খবর পাওয়ার আগে সে কিভাবে খবর পেয়ে সেখানে পৌঁছে গিয়ে নিজে অপরাধীদের শাস্তি দিচ্ছে? এতে তো সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের অপমান হচ্ছে, আর নিজে সাধারণ মানুষের কাছে হয়ে উঠছে এঞ্জেল। হতেও তো পারে নিজেকে মহান প্রমাণ করার জন্য এই বিপদের ঘটনাগুলো তার সাজানো। দাঁতে দাঁত ঘষে ইন্সপেক্টর স্টিফেন বলেন, চিপ, ভেরি চিপ। সেই মুখোশধারী অ্যাঞ্জেলকে এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ধরতেই হবে। শেষমেশ ইন্সপেক্টর স্টিফেনের আশঙ্কাই ঠিক হয়। সারা শহরে এখন একটাই সেনসেশন, বানি ম্যান। নিউজ চ্যানেলগুলো এমনভাবে খবরগুলো ছড়িয়ে দিচ্ছে যেন পুলিশ ডিপার্টমেন্ট একদম অকর্মণ্য। বানি ম্যান ছাড়া শহরে কোনো ক্রাইম বন্ধ করা সম্ভব নয়। সেজন্য হায়ার ডিপার্টমেন্ট থেকে যথেষ্ট অপদস্থ হতে হয়েছে ইন্সপেক্টর স্টিফেন আর তার টিমকে। একটাই মানুষ হতে পারে এই সব কিছু তার সাজানো কোনো প্ল্যান, যার অস্তিত্ব সম্পর্কে সঠিক কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না, যাকে মানুষ পরিষ্কারভাবে দেখতে অবধি পায় না, যাকে অন্ধকারে সাহায্য নিয়ে মানুষের সামনে আসতে হয়। সেই মানুষের জন্য একজন দক্ষ পুলিশ ইন্সপেক্টরকে এতটা অপমান সহ্য করতে হচ্ছে। নিশ্চয়ই সেই মানুষটার পুলিশের ওপরে কোনো বিশেষ আক্রোশ রয়েছে, আর সেটা ইন্সপেক্টর স্টিফেনকে জড়িয়েই। কিন্তু সেটা যে ঠিক কী এবং কোন পথে তদন্ত করলে ইন্সপেক্টর স্টিফেন সেটা খুঁজে পাবেন, সেটাই তিনি ভাবতে থাকেন। তার আগেই বানিম্যান সম্পর্কে আরও কিছু তথ্য প্রমাণ পাওয়া একান্ত প্রয়োজন তার। তিনি তার সামনে থাকা কম্পিউটারের মনিটরে তার চিন্তিত চোখের মনি নিবদ্ধ করে খুব মন দিয়ে বানিম্যান সম্পর্কে পড়তে শুরু করেন। ফেয়ারফ্যাক্স কাউন্টি পাবলিক লাইব্রেরির ইতিহাসবিদ আর্কাইভিস্ট ব্রায়ান এ কনলি বানিম্যান কিংবদন্তি নিয়ে ব্যাপকভাবে গবেষণা করেছেন। তিনি একটি খরগোশের পোশাকে একজন লোককে কুড়ুল দিয়ে হুমকি দেওয়ার দুটি ঘটনা খুঁজে পেয়েছেন। ভাঙচুরের রিপোর্ট 1970 সালে বার্ক, ভার্জিনিয়ার 10 দিনের ব্যবধানে ঘটেছিল। প্রথম ঘটনাটি 19 অক্টোবর 1970-এর সন্ধ্যায় ইউএস এয়ারফোর্স একাডেমির ক্যাডেট রবার্ট বেনেট এবং তার বাগদত্তার দ্বারা রিপোর্ট করা হয়েছিল, যারা বার্কের গিনি রোডে আত্মীয়দের সাথে দেখা করছিলেন। প্রায় মধ্যরাতে একটি ফুটবল খেলা থেকে ফেরার সময় তারা গিনি রোডের একটি মাঠে তাদের গাড়ি পার্ক করিয়েছিল। যেখান থেকে গাড়িটা পার্ক করা হয়েছিল সেই রাস্তার ওপাশে বসবাসকারী এক আঙ্কেলের সাথে দেখা করতে গিয়েছিল সে। তারা যখন মোটর চালিয়ে সামনের সিটে বসল, তারা লক্ষ্য করল পেছনের জানলার বাইরে কিছু একটা নড়ছে। কিছুক্ষণ পর সামনের যাত্রীর জানলাটা ভেঙে দেওয়া হয়েছিল এবং জানলার কাছে একটা সাদা পোশাক পরা মূর্তি দাঁড়িয়েছিল। বেনেট গাড়িটা ঘুরিয়ে দিল যখন লোকটা তাদের অনুপ্রবেশের বিষয়ে চিৎকার করেছে, আপনি ব্যক্তিগত সম্পত্তিতে আছেন এবং আমার কাছে আপনার ট্যাগ নাম্বার আছে। যখন তারা রাস্তায় নেমেছিল তখন গাড়ির মেঝেতে একটা হ্যাচেট পড়েছিল। যখন পুলিশ লোকটার বর্ণনা চেয়েছিল তখন বেনেট জোর দিয়ে বলেছিলেন যে তিনি লম্বা খরগোশের কান সহ একটা সাদা স্যুট পরেছিলেন। যাই হোক, বেনেটের বাগদত্তা তাদের আততায়ীর প্রতিদ্বন্দ্বিতায় বলেন তার মাথায় খরগোশের কান ছিল না, তবে তার পরনে ছিল একটা সাদা ক্যাপিরোট। তাদের দুজনেরই মুখ স্পষ্টভাবে মনে আছে, কিন্তু অন্ধকারে তারা তার সম্পর্কে পরিষ্কারভাবে কিছু বলতে পারবে না। পুলিশ পরীক্ষার পর হ্যাচেটটা বেনেটের কাছে ফিরিয়ে দেয়। দ্বিতীয় রিপোর্ট এলো 29 অক্টোবর 1970 সালে। গিনি রোডের কিংস পার্ক ওয়েস্টে একটা বাড়ি দাঁড়িয়ে রয়েছে আন্ডার কনস্ট্রাকশন অবস্থায়। সন্ধেবেলা বাড়িটার বারান্দায় একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। নির্মাণ নিরাপত্তারক্ষী পল ফিলিপস সেই ব্যক্তিটির কাছে আসেন। ফিলিপস লক্ষ্য করেছিলেন লোকটা একটি ধূসর কালো ও সাদা রঙের মিশ্রণের একটি খরগোশের পোশাক পরেছিলেন। 6 ফুটের কাছাকাছি লম্বা, ওজন প্রায় 79 কেজি।
লোকটা বারান্দার পোস্টে লম্বা হাতাওয়ালা কুড়ুল দিয়ে আঘাত করতে শুরু করলো। খানিক বাদে সে বলল, তুমি কিন্তু সীমা লঙ্ঘন করছো। যদি তুমি কাছে আসো, আমি কিন্তু তোমার মাথা কেটে ফেলবো। ফেয়ারফ্যাক্স কাউন্টি পুলিশ উভয় ঘটনার তদন্ত শুরু করেছিল, কিন্তু প্রমাণের অভাবে উভয়ই শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। ঘটনার পরের সপ্তাহগুলিতে 50টিরও বেশি লোক বানিম্যানকে দেখেছে বলে দাবি করে, পুলিশের সাথে যোগাযোগ পর্যন্ত করে। ওয়াশিংটন পোস্ট সহ বেশ কয়েকটা সংবাদপত্র রিপোর্ট করেছে যে বানিম্যান একটি মানুষের পলাতক বিড়াল খেয়েছে। এরপরও নানা সময় নানাভাবে এই বানিম্যানের আবির্ভাব ঘটেছে এই দেশে, এবং প্রত্যেকবার মানুষ ওই একই দাবি করেছে যে লোকটা খরগোশের পোশাক পরা আর তার হাতে একটা কুড়ুল রয়েছে। এতগুলো বছর ধরে কিভাবে একজন বানিম্যানই রয়েছে, নাকি নানা মানুষ এই বানিম্যানের আড়ালে নিজেদের স্বার্থে বারবার হাজির হয়েছে লোকালয়ে, সেটা জানা যায়নি। তবে বর্তমান ঘটনাগুলোর সাথে আগের ঘটনার একটা অমিল রয়েছে। কোনোবার বানিম্যান নিজে থেকে পুলিশকে খবর পৌঁছয়নি কোনো দুর্ঘটনায়, যা এখনও বানিম্যান বারবার করছে। আর একটা বিষয় ভাবাচ্ছে ইন্সপেক্টর স্টিফেনকে, যে দেশে এত পুলিশ থাকতে সে শুধু তাকেই কেন ফোন করছে, তাকেই কেন বারবার দুর্ঘটনার জায়গায় নিয়ে যাচ্ছে। তাহলে কি এইভাবে সে কোনো বিশেষ ঘটনা তার সামনে তুলে ধরতে চাইছে? তাহলে সেটা ঠিক কি? আবারও গভীর চিন্তায় হারিয়ে যায় স্টিফেন। ইন্সপেক্টর স্টিফেন বর্তমান পুলিশ ডিপার্টমেন্টের গর্ব। নানা রকম চ্যালেঞ্জের অভিযান তিনি বেশ সফলতার সাথে সম্পন্ন করতে পেরেছেন বলে খুব অল্প বয়সে তার পদোন্নতি হয়েছে বেশ অনেকটাই। তারপর বয়স এখন 30-এর কোঠায়। সম্প্রতি বিয়েও করেছেন। তার বাবা মা তাদের আদি বাড়িতে বেশ সুস্থ অবস্থাতেই রয়েছেন। সব মিলিয়ে বেশ সুখের সংসার তার। হঠাৎ কোত্থেকে যেই বানিম্যানের আবির্ভাব ঘটল আর তার সুখের মধ্যে ছাই ঢেলে দিল, সেটা বেশ রহস্যের। এখন সব চিন্তা ছাপিয়ে শুধুই বানিম্যান তার জীবনযাত্রায় একটা স্থায়ী স্থান করে নিয়েছে যেন। ইন্সপেক্টর স্টিফেনের বদ্ধমূল ধারণা হয়েছে তার পরিবারের কোনো অতীতের সাথে এই বানিম্যানের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। তা না হলে এই বানিম্যান তাকে মূলত টার্গেট করতো না। এইসব ভাবতে ভাবতে হঠাৎ তার মনে পড়ে যায় তার ঠাকুরদার কথা। তার ঠাকুরদা চার্লস উড একজন সম্ভ্রান্ত এবং বিত্তশালী মানুষ হলেও পরিবারের অনেকের কাছেই ইন্সপেক্টর স্টিফেন শুনেছেন যে কৈশোর বয়সে নাকি তিনি ছিলেন অত্যন্ত উচ্ছৃঙ্খল একজন। তার নামে নাকি বেশ কিছু পুলিশি নালিশিও মজুদ রয়েছে। আর তার বর্তমান বয়স গণনা করে ইন্সপেক্টর স্টিফেন বুঝতে পারেন 1970-এ চার্লস একজন যুবকই ছিলেন। তবে কি এই বানিম্যান তার ঠাকুরদার উচ্ছৃঙ্খলতার কোনো ঘটনা জানেন, যা কিনা কোনো কারণে ধামাচাপা পড়ে গেছে, আর সেটাকেই আইনের চোখে আনার জন্য ইন্সপেক্টর স্টিফেন তার এখন টার্গেট? ভাবতে ভাবতে ঠাকুরদার নাম্বারে একবার ফোন করে ফেলল ইন্সপেক্টর। কাজের চাপে তেমন খোঁজ খবর নেওয়া হয় না তাদের। এখন দরকার হওয়ায় সরাসরি ফোন করতে একটু ইতস্তত বোধ করছে সে, তবু নিজেকে একজন আইনের রক্ষক হিসেবে মনে মনে শক্ত করল স্টিফেন। অপর প্রান্তে ফোন রিসিভ করায় ইন্সপেক্টর স্টিফেন সরাসরি তার সাথে দেখা করার আবেদন জানান এবং কালই তিনি যে তাদের বাড়িতে একবার যাবেন সেটা জানিয়ে রাখেন। ইন্সপেক্টর স্টিফেন কথা মতো পরদিন তার ঠাকুরদার সাথে দেখা করেন। ইন্সপেক্টর স্টিফেন একজন প্রফেশনাল মানুষ, তাই কোনো রকম ভনিতা ছাড়াই তিনি সরাসরি যৌবন বয়সের ঘটনাগুলো সম্পর্কে প্রশ্ন শুরু করেন। তিনি ভালোই বুঝতে পারেন এইসব প্রশ্ন চার্লসকে যথেষ্ট অস্বস্তির মধ্যে ফেলছে। তারও যে বেশ ভালো লাগছে এমনটা নয়, কিন্তু বানিম্যানের চিন্তা মাথায় আসতেই সে সমস্ত জড়তা কাটিয়ে তার ঠাকুরদাকে আবার প্রশ্ন করতে শুরু করে। বয়সের চাপে অথবা তার অতীতকে নতুনভাবে কারোর সামনে তুলে না ধরতে চাওয়ার মানসিকতায় তার ঠাকুরদা তাকে তেমন কিছু বলেন না। যৎসামান্য উত্তর দিয়ে ইন্সপেক্টর স্টিফেনের সমস্ত প্রশ্ন তিনি এড়িয়ে যান। বাধ্য হয়ে ইন্সপেক্টর স্টিফেন বানিম্যানের আবির্ভাবের ঘটনা এবং সেই বানিম্যান তাকে কিভাবে টার্গেট করেছে সবটুকু তার ঠাকুরদাকে জানান। তিনি এও জানান যে যেহেতু বানিম্যান 1970-এ প্রথম দেখা দেয় এবং সেই সময় তিনিও যুবক ছিলেন, তাই আজ তিনি তার কাছে এসেছেন। বানিম্যানের কথা শোনার পর থেকে চার্লসের চোখে মুখে একটা ভয়ের ভাব লক্ষ্য করেন ইন্সপেক্টর। এতক্ষণ চার্লস অল্প স্বল্প কথা বললেও এখন তিনি পুরোপুরি চুপ করে গেছেন, যেন এক গভীর চিন্তার সাগরে তিনি ডুবে রয়েছেন।
তারপর তাকে হাজার প্রশ্ন করলেও তিনি আর মুখ খোলেন না। শুধু ইন্সপেক্টর স্টিফেনকে তিনি জানান, আমি যখন মন থেকে তৈরি হব তখন তোমাকে কিছু কথা জানাবো। এর চেয়ে বেশি এখন আমি তোমাকে কিছুই বলবো না। তবে এটুকু তোমায় জানিয়ে রাখি যে বানিম্যান তোমার কোনো ক্ষতি করবে না। ইনফ্যাক্ট কোনো ভালো মানুষের ক্ষতি করবে না। তুমি তোমার তদন্ত চালিয়ে যাও। যদি এর মধ্যে তার কোনো অস্তিত্ব পাও আমাকে জানিও। আমি পরে তোমার সাথে ঠিক যোগাযোগ করব। এই কথাগুলো বলে তিনি তার ঘরে চলে যান। তাকে আর জোর করে কোনো লাভ নেই বুঝতে পেরে ইন্সপেক্টর স্টিফেনও ফিরে আসেন, কিন্তু তার ঠাকুরদার সাথে যে এই বানিম্যানের একটা যোগাযোগ রয়েছে সেটা তিনি ভালোই বুঝতে পারেন। তিনি মনে মনে আরও দৃঢ়ভাবে তৈরি হয়ে যান সত্য উদ্ঘাটনের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। চার্লসের থেকে কোনো সদুত্তর না পেয়ে অফিসে ফিরে এলো স্টিফেন। বেশ কিছু ফাইল এখন জমা হয়েছে তার টেবিলের সামনে। খুব মন দিয়ে সেগুলো পড়ে তার স্বাক্ষর করতে থাকেন। বেশ কয়েকটা মিটিং ছিল তার আজ, সবকটা বেশ সুন্দরভাবে সম্পন্ন করেন তিনি। সব কাজ প্রতিদিনের মতো করলেও তার মস্তিষ্কের একটা অংশ সব সময় চিন্তা করে চলেছে এই বানিম্যান সম্পর্কে। তিনি সারা শহরে নির্দেশ দিয়েছেন যেন পেট্রোলিংয়ের সংখ্যা আরও অনেক গুণ বাড়ানো হয়। যেখানে কোনো নাশকতা সৃষ্টি হবে কোনো না কোনোভাবে যেন সেই অশান্তি তখনই দৃঢ়ভাবে বন্ধ করা হয়। এই নির্দেশ তিনি দিয়েছেন তার ডিপার্টমেন্টকে। প্রচুর গুপ্তচর তিনি কাজে লাগিয়েছেন যাতে যে কোনো অন্যায় অবিচারের ঘটনার খবর তিনি সবার আগে পান। তার ডিপার্টমেন্ট এখন 24 ঘন্টা সকলে জেগে কাজ করছে। এত কিছুর পরেও ইন্সপেক্টর স্টিফেনের সামনের ফোনটা আবারও বেজে ওঠে। আবার সেই একইভাবে একটা ঠান্ডা কণ্ঠস্বর থাকে জানায় একটি মাদক পাচারকারী গাড়ি শহরের সমস্ত সিগন্যাল খুব সহজে এড়িয়ে শহর ছেড়ে পালিয়ে যাওয়ার তোড়জোড় করছে। সেই কণ্ঠস্বর তাকে আরও জানায় গাড়িটি বেবি ফুডের আড়ালে প্রায় 10 কেজি মতো মাদক পাচার করার চেষ্টা চালাচ্ছে। গাড়িটা থেকে যদি সমস্ত বাক্স আনলোড করা হয় তবে একদম মাঝের 1-2টি বাক্সের মধ্যে বেবি ফুডের সাথে মেলানো রয়েছে 10 কেজি মাদক। নীলকালি দিয়ে সেই বাক্সগুলো খুব সন্তর্পণে মার্ক করে দেওয়া হয়েছে। কোনো চেকিং পয়েন্টেই এতটা ডিটেল চেকিং করা হয় না বলে এই গাড়িটা খুব সহজে ছাড়া পেয়ে গেছে। লাল রঙের ট্রাকটাকে এখনই না ধরতে পারলে 10 কেজি মাদক বিলিয়ে যাবে এই শহরেই। আবার সেই একই ফোন, আবার পুলিশের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া সে নিজের কাজ ঠিক করে করছে না। সবটুকু শুনে ইন্সপেক্টর স্টিফেন সেই কণ্ঠস্বরের নির্দেশ মতো গাড়িটাকে ধাওয়া করতে করতে একসময় সত্যিই সেই গাড়িটাকে ধরে ফেললেন এবং সেই গাড়ির ভেতর থেকে সত্যিই প্রায় 10 কেজি মাদক তিনি এবং তার দলবল খুঁজে পান। তবে এবারও তাদেরকে যথেষ্ট সাহায্য করে বানিম্যান। একসময় ট্রাকটার পেছনে ধাওয়া করতে করতে ট্রাক্টর থেকে অনবরত হওয়া গুলিবর্ষণ সামাল দিতে গিয়ে ট্রাক্টর থেকে অনেকটা পিছিয়ে পড়ে ইন্সপেক্টর স্টিফেন ও তার দলবল। ঠিক সেই সময় বানিম্যান ট্রাক্টর সামনে হাজির হয়ে তাদেরকে আরও এগিয়ে আসতে বাধা দেয়। তার হাতের কুড়ুল দিয়ে ভয় দেখিয়ে প্রত্যেকটা মানুষকে আতঙ্কিত করে ফেলে সে। আর এই সুযোগে ইন্সপেক্টর স্টিফেন সেই মাদক পাচারকারীদের হাতে নাতে ধরে ফেলেন। তবে এই প্রথমবার ইন্সপেক্টর স্টিফেন স্বয়ং বানিম্যানকে দেখতে পান। ইন্সপেক্টর স্টিফেন সেখানে পৌঁছতেই বানিম্যান যখন বুঝতে পারে এখানে তার আর কোনো দরকার নেই, সে তখন নিজে থেকেই অন্ধকারের মধ্যে মিলিয়ে যেতে থাকে। আর তার এই চলে যাওয়াটাই দেখতে পান ইন্সপেক্টর স্টিফেন। সত্যিই তার পরনে খরগোশের পোশাক আর হাতে একটা ধারালো কুড়ুলের অস্তিত্ব তিনি দেখেন। মাদক পাচারকারী এবং এতটা মাদক ধরতে পারায় আবারও পুলিশ মহলে ইন্সপেক্টর স্টিফেনের যথেষ্ট সুনাম হয়। তবে তিনি মন থেকে জানেন যে বানিম্যান না থাকলে তার এই সফলতা কোনোভাবেই আসতো না। তার মনে পড়ে তার ঠাকুরদা বলেছিল যে বানিম্যান তার কোনো ক্ষতি করবে না। ইন্সপেক্টর স্টিফেনের মনোবলে খুব শীঘ্রই বানিম্যান তাকে নিজে থেকেই ধরা দেবে, কারণ ইন্সপেক্টর স্টিফেনের যেমন তাকে দরকার তারও দরকার স্টিফেনকে। হয়তো ইন্সপেক্টর স্টিফেনের মাধ্যমেই তিনি তার জীবনের কোনো রহস্য তুলে ধরবেন সকলের কাছে। মাঝে কেটে যায় অনেকগুলো দিন। এভাবে আরও কয়েকটা অপরাধী খুব সহজেই ধরে ফেলেন ইন্সপেক্টর স্টিফেন, কিন্তু সবকটাই বানিম্যানের সাহায্যে। এর মধ্যে তিনি বহুবার তার ঠাকুরদাকে যোগাযোগ করেছেন, কিন্তু তার ঠাকুরদা তার সাথে কোনো কথা বলতে রাজি হননি। নানা রকম কাজের মধ্যে একদিন একটা রহস্যময় পার্সেল পান ইন্সপেক্টর স্টিফেন তার অফিসে। তার অফিসের পিয়ন তাকে সেটি দেয়। পার্সেলটা দিয়ে পিয়ন জানায় এই পার্সেলের ভেতর তিনি তার অনেক উত্তর পেয়ে যাবেন।
আজ এই পার্সোনাল প্রেরক তাকে এই কথাটা বলতে বলে দিয়েছে। পিয়নটির থেকে ইন্সপেক্টর স্টিফেন জানতে পারেন যে সেও পার্সেল প্রেরককে নিজের চোখে দেখতে পায়নি। তিনি শুধুই তাকে দেখেছেন পেছনের দিক থেকে। একটা কালো রঙের ওভারসাইজ কোট দিয়ে তার সমস্ত দেহটা প্রায় ঢাকা, মাথায় ছিল টুপি, আর সানগ্লাসের আড়ালে তার মুখের আদলটাও ছিল আড়ালে। পিয়নকে আসতে বলে ইন্সপেক্টর স্টিফেন খুব সাবধানে খামটিকে পরীক্ষা করতে থাকেন। খামটা বেশ ভালোভাবে আঠা দিয়ে আটকানো রয়েছে, কিন্তু তার ভেতরে যে ঠিক কী রয়েছে সেটা আন্দাজ করতে পারেন না ইন্সপেক্টর স্টিফেন। তিনি তড়িঘড়ি খামটাকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেন, কারণ তার মনে হয় এর মধ্যে এমন কিছু তিনি আজ পাবেন যা তার পরিবারের সাথে সম্পর্কিত, আর অফিসে বসে এমন গোপন তথ্য খুলে পড়ার মতো বোকামি তিনি করার মানুষ নন। বাড়ি ফিরে তিনি তার নিজের স্টাডিতে ঢুকে দরজা বন্ধ করে দেন। তারপর খুব সন্তর্পণে ধীরে ধীরে খামটার মুখ খোলেন। খামটি থেকে বেরিয়ে আসে হলদে হয়ে যাওয়া কিছু পুরনো কাগজ। এক একটা কাগজ খুলতে তিনি বোঝেন এগুলো সবকটা কিছু চিঠি, এবং চিঠিগুলোর আদান প্রদান ঘটেছে দুই বন্ধুর মধ্যে। তাতে যা ডেট দেওয়া রয়েছে সেগুলো 1970-এর, আর এই চিঠির একজন চরিত্র ঠাকুরদা চার্লস। ইন্সপেক্টর স্টিফেন খুব মন দিয়ে সব কটা চিঠি খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে থাকেন। সব মিলিয়ে তার কাছে 10টা চিঠি এসে পৌঁছেছে। চিঠিগুলো তার ঠাকুরদা চার্লস তার ছেলেবেলার বন্ধু উইলিয়ামকে পাঠিয়েছিলেন, এবং উইলিয়ামও তার ঠাকুরদাকে চিঠি লিখে উত্তর দিয়েছিলেন। তার কাছে এখন দুপক্ষের চিঠি রয়েছে, তবে চিঠির ধারাবাহিকতা যে নেই তিনি সেগুলো পড়তে পড়তে বুঝতে পারেন। একটা ব্যাপারে তিনি সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে যান যে এই উইলিয়াম নামের বন্ধুটি ছিল তার ঠাকুরদার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী। প্রত্যেকটা চিঠিতে উইলিয়াম চার্লসকে সঠিক পথে থাকার অনুরোধ জানিয়েছে। কোনোটাতে উইলিয়াম লিখেছেন যাতে তিনি মন দিয়ে পড়াশোনা করেন, আবার কোনোটাতে তিনি চার্লসকে ড্রাগ সেবন করতে ভীষণভাবে বারণ করেছেন। ড্রাগসের কথা পড়তেই ইন্সপেক্টর স্টিফেনের বুকটা কেঁপে ওঠে। কিছুদিন আগে বেশ কিছু মাদক পাচারকারীকে ধরিয়ে দিয়েছিল ওই বানি ম্যান, আর এখন তিনি জানতে পারছেন যে তার ঠাকুরদা নিজেই মাদক নিতেন। তাহলে কি মাদক সেবনের ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে বানি ম্যানের ইতিহাস? তিনি বুঝতে পারেন হয় বানি ম্যান স্বয়ং নয়তো কারোর মাধ্যমে তিনি তার কাছে এই চিঠিগুলো পৌঁছে দিয়েছেন প্রমাণ স্বরূপ। তাহলে কি তিনি তার ঠাকুরদাকে শাস্তি দিতে চান? ইন্সপেক্টর স্টিফেন একবার ভাবেন, তখনই একবার তার ঠাকুরদাকে ফোন করবেন। কিন্তু তার ঠাকুরদার আচরণের কথা মাথায় আসার পর তিনি বুঝতে পারেন তার সাথে কথা বলে কোনো লাভ নেই, বরং তাকে আরও কিছু প্রমাণ জোগাড় করে অতীতের সামনে দাঁড় করিয়ে দিতে হবে। তাহলে হয়তো নিজে থেকেই সমস্ত অপরাধ স্বীকার করে নেবেন। হঠাৎ একটা চিঠির একটি কোণে তার নজর পড়তেই তার চোখ আটকে যায়। তিনি দেখতে পান সেখানে একটা ঠিকানা লিখে রাখা হয়েছে, আর বলা হয়েছে যে চার্লস যতদিন সম্ভব সেই আস্তানায় খুব নিরাপদে লুকিয়ে থাকতে পারবে। ইন্সপেক্টর স্টিফেনের ইনস্টিংক্ট বলে দিচ্ছে যে এই ঠিকানায় গেলে আরও অনেক প্রমাণ পাওয়া যেতে পারে, আর সময় নষ্ট না করে তাকে এক্ষুনি ওই ঠিকানায় পৌঁছতে হবে। ইন্সপেক্টর স্টিফেন চিঠিতে পাওয়া ঠিকানায় পৌঁছে দেখতে পান একটা বহু পুরনো বাড়ি। বাড়িটা বন্ধ, আর বাড়িটার দরজায় লাগানো তালা দেখে তার বুঝতে অসুবিধা হয় না যে বহু যুগ ধরে এই বাড়িটা বন্ধ রয়েছে। বাড়িটা পুরো ধুলোয় মোড়া। লেটার বক্সের গায়ে খুব অস্পষ্টভাবে কিছু একটা লেখা রয়েছে, সেটা এখন পড়ার অযোগ্য। ইন্সপেক্টর স্টিফেন একবার বাড়িটার চারধারে ভালোভাবে পায়চারি করে ঘুরে নেন। খুব সাধারণ আর পাঁচটা বাড়ির মতো এর নকশা, তেমন আলাদা করে চোখে পড়ার মতো কিছু নেই। তিনি একবার ভাবেন আশপাশের মানুষের কাছে যদি জিজ্ঞাসা করে কিছু তথ্য জোগাড় করা যায়, অন্ততপক্ষে এই বাড়ির মালিক কে ছিল সেটাও যদি জানা যায়, তাহলে পুলিশ রেকর্ড ঘেঁটে সেই মানুষটার খোঁজ করা যাবে। এই ভেবে তিনি ঠিক বাড়ির পাশের বাড়িতে গিয়ে নক করেন। সেই বাড়িটিতে বর্তমানে 60 বছর বয়সী ভদ্রলোক তার ভৃত্যের সাথে বাস করেন। তাকে গিয়ে ওই বন্ধ বাড়িটার সম্পর্কে প্রশ্ন করায় তিনি বেশ অবাক হয়ে যান। এত বছর পর কোন উদ্দেশ্যে এই বাড়িটা সম্পর্কে কেউ জানতে চাইছে, এটা জানতে চেয়ে তিনিও তার স্মৃতি হাতড়ে বেশ কিছু তথ্য ইন্সপেক্টরকে জানান। ইন্সপেক্টর স্টিফেন যে একজন উচ্চপদস্থ পুলিশ সেটা জেনে ভদ্রলোক বেশ নিশ্চিন্ত হয়ে তাকে তার মনে পড়া সমস্ত তথ্য দেন। এই বাড়িটি আসলে মিস্টার এবং মিসেস হারপারদের ছিল। তারা দুজনেই একটি কলেজে পড়াতেন। তাদের দুজন সন্তানও ছিল। একজন ছিল উইলিয়াম
আর একজন মেরি। উইলিয়াম নাম শুনেই ইন্সপেক্টর বুঝে যান কেন তাকে এই বাড়িতে টেনে আনা হয়েছে। মনে মনে তিনি অস্থির হয়ে উঠলেও ভদ্রলোকের কাছে আরও কিছু তথ্য জানার আশায় তিনি শান্ত হয়ে বসে থাকেন। তিনি জানতে পারেন উইলিয়াম ছিল ভীষণ মেধাবী একজন ছাত্র, কিন্তু হঠাৎ ড্রাগের নেশায় তার সমস্ত জীবন সে শেষ করে ফেলল অসময়ে, এবং ধীরে ধীরে এই পুরো পরিবারও যেন এক অশান্তির আগুনে পুড়তে পুড়তে একেবারে শেষ হয়ে গেল। তারপর থেকে বহুবার এই বাড়িটাতে বসবাস করবার জন্য অনেকেই চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবারই সকলেই অভিযোগ করে যে এই বাড়িতে কোনো অশরীরীর অস্তিত্ব রয়েছে। তাই পরদিন সকলেই বাড়ি পরিত্যাগ করে চলে যায়। আজ বহু বছর এই বাড়ি একইভাবে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। সব কথা শুনে ইন্সপেক্টর স্টিফেন ভদ্রলোকের কাছে বিদায় নিয়ে সেই বাড়ির সামনে এসে দাঁড়ান। হাত দিয়ে বন্ধ দরজাটা বেশ কয়েকবার নাড়াচাড়া করেন। তারপর তার গায়ের সমস্ত জোর দিয়ে সজোরে দরজায় একটা ধাক্কা মারতেই বহুদিনের পুরনো মরচে পড়া তালা ভেঙে খুলে যায়। হয়তো এভাবেই ইন্সপেক্টর স্টিফেনের সামনে খুলে যায় কোনো এক অজানার রহস্যের চাবি। দরজা খুলে ভেতরে ঢুকতেই ইন্সপেক্টর স্টিফেনের হাতে আসে ভীষণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য, এবং তা থেকে তার বুঝতে অসুবিধা হয় না যে এই বানিম্যানের উৎপত্তির পেছনে তার ঠাকুরদা সরাসরি যুক্ত। এখন সেটা প্রমাণ করার দায়িত্ব যে বানিম্যান তাকেই দিতে চাইছে, সেই ব্যাপারে ইন্সপেক্টর স্টিফেন একদম নিশ্চিত হয়ে যান। মনে মনে তিনি একটা নিখুঁত প্ল্যান করে নেন যাতে রহস্য পরিস্থিতির চাপে আপনা আপনি উন্মোচন হয়। এদিকে ইন্সপেক্টর স্টিফেন চার্লসের সাথে দেখা করার পর থেকে তার চোখের ঘুম উড়ে যায়। মনের মধ্যে একটা অপরাধবোধ সব সময় তাকে মানসিক যন্ত্রণায় ভীষণভাবে কষ্ট দিতে থাকে। যৌবন বয়সের উচ্ছৃঙ্খলতার ফলে তিনি যে কুসঙ্গে পড়েছিলেন এবং সেই কুসঙ্গের জেরে তিনি যে তার সবচাইতে প্রিয় বন্ধুটিকে হারিয়ে ফেলেছিলেন, সেই স্মৃতি দুঃস্বপ্ন হয়ে বারবার ফিরে আসতে থাকে তার কাছে। ঘুমের মধ্যে সমস্ত ঘটনা জীবন্ত হয়ে ওঠে তার চোখের সামনে। চার্লসের বয়স তখন আন্দাজ 20। সুন্দর স্মার্ট চেহারার চার্লসের তখন পুরো কলেজের সামনে বেশ ভালো একটা ইমেজ। সাথেই তার ছোটবেলার বন্ধু অত্যন্ত মেধাবী উইলিয়াম তাকে সব সময় যেন কুসঙ্গ থেকে আগলে রেখেছে। চার্লস ছেলেবেলা থেকেই একটু চঞ্চল প্রকৃতির, কিন্তু ঠান্ডা মাথার উইলিয়াম তার চঞ্চলতাকে বশে এনে কিভাবে তাকে পড়াশোনা করাতে হয় এবং জীবনের মূল স্রোতে তাকে ধরে রাখতে হয় সেটা যেন তার ভীষণ ভালোভাবেই জানা। সত্যি বলতে এমনভাবে কিন্তু চার্লসের জীবন বেশ সুন্দরভাবেই চলছিল। বেশ সম্মানের সাথে স্কুল জীবন শেষ করে ভালো কলেজে চান্স পাওয়ার অনেকটাই অবদান উইলিয়ামের, এবং দুই যুবকের বন্ধুত্ব যেন তাদের পরিবারের মধ্যেও ছড়িয়ে গিয়েছিল। উইলিয়াম এবং চার্লসের পরিবার একে অপরের সখ্যতা খুব ভালোভাবে উপভোগ করত, কিন্তু সব কিছুই যে আমাদের ইচ্ছে অনুযায়ী চলবে এমন তো নাও হতে পারে। চার্লসের সাথে কলেজে কিছু নতুন যুবকের বন্ধুত্ব হয়। বন্ধুত্ব না বললেও আলাপ হয় বললে ঠিক হয়, কারণ বন্ধুত্ব যে কতটা গভীর হয় সেটা চার্লস এতদিন উইলিয়ামের সাথে থেকে বুঝতে পেরেছে। সেই যুবকগুলির হাবভাব, সাজ পোশাকের মধ্যে একটা আলগা আকর্ষণ ছিল। ধীরে ধীরে সমস্ত কলেজ যেন তাদের প্রতি আকৃষ্ট হতে লাগলো। একসময় চার্লসও মন্ত্রমুগ্ধের মতো তাদের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেল। যতই সে তাদের সাথে জড়িয়ে পড়তে লাগলো ততই সে উইলিয়ামের থেকে ধীরে ধীরে সরতে শুরু করলো। উইলিয়াম তাকে বহুবার বোঝানোর চেষ্টা করলো, এই প্রথম সে তার উদ্দেশ্যে সফল হতে পারল না। একসময় উইলিয়াম নিজে থেকেই সরে যায় চার্লসের থেকে, কিন্তু এতদিনের বন্ধুত্ব কি আর সহজে মুছে ফেলা যায়? যখন উইলিয়াম জানতে পারে যে চার্লস তার নতুন বন্ধুদের সাথে থেকে ড্রাগস নিতে শুরু করেছে, তখন সে আর চুপ করে থাকতে পারে না। একদিন উইলিয়াম চার্লসকে ডেকে নানাভাবে বোঝাতে থাকে যে চার্লস বড় ভীষণ বিপদের মধ্যে ডুবে যাচ্ছে ধীরে ধীরে। এখন সে যদি সরে না আসে তবে তার সামনে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে। কিন্তু অবুঝ চার্লস তখন কোনোভাবেই তার এতদিনের বন্ধুর কথা মানতে রাজি হয় না, বরং সে উল্টে চেষ্টা করে যাতে উইলিয়াম তাদের নতুন দলে যোগদান করে। চার্লসের কথায় উইলিয়াম বেশ অবাক হয়ে যায়। তারপর সে সিদ্ধান্ত নেয় যে ওই দলে সে নাম লেখাবে, তবে তার উদ্দেশ্য ছিল অন্য। তার বদ্ধমূল ধারণা ছিল যে উইলিয়াম যদি আবার চার্লসের সাথে সারাক্ষণ থাকে তাহলে তাদের বন্ধুত্বের জোরে আবার সে তাকে সঠিক পথে নিয়ে আসতে পারবে। কিন্তু তার ধারণা যে কতটা ভুল ছিল সেটা সেই দুদিনের মধ্যেই বুঝতে পেরে যায়। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাই তার নিজের যতটা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছিল সেদিনই। ড্রাগসের নেশা যে কতটা মারাত্মক হয় সেটা তখনও উইলিয়াম ভালো করে বুঝতে পারেনি, তবে বুঝতে পেরেছিল চার্লস।
তার যখন ড্রাগস ছাড়া এক মুহূর্ত চলে না, কিন্তু ড্রাগস কিনতে যে পরিমাণ টাকার দরকার সেই পরিমাণ টাকা মধ্যবিত্ত পরিবারের ছেলে চার্লস কোথায় পাবে? বাধ্য হয়ে সে ড্রাগস বেচতে শুরু করে। এই কাজে ঝুঁকি থাকলেও বেশ লোভনীয়, কারণ খুব কম পরিশ্রমে অনেকটা অর্থ একেবারে চলে আসে তার হাতে। উইলিয়াম হতবাক হয়ে তাকিয়ে থাকে নিজের ছেলেবেলার বন্ধুর বদল দেখে। বারবার সে চার্লসকে নিরস্ত করার চেষ্টা করে, কিন্তু পারে না। উইলিয়াম প্রমাদ গুনতে থাকে তার বন্ধুর চরম বিপদের দিনটা খুব শীঘ্রই চলে আসবে এটা ভেবে। শেষমেশ উইলিয়ামের আশঙ্কায় ঠিক হলো। একদিন পুলিশ অতর্কিতভাবে চার্লসের ঘরে হানা দিল, কিন্তু অবাক কাণ্ড, পুলিশ তার ঘর থেকে একটাও ড্রাগসের প্যাকেট উদ্ধার করতে পারল না, বরং তারা সব ড্রাগসের প্যাকেট উদ্ধার করলো উইলিয়ামের ঘর থেকে। উইলিয়াম এবং তার পরিবার সম্পূর্ণ স্তম্ভিত হয়ে গিয়েছিল। কেউ না জানলেও উইলিয়াম ঠিকই বুঝতে পেরেছিল যে নিজেকে বাঁচাতে তার বন্ধু চার্লস তার ঘরে ড্রাগসের প্যাকেট রেখে এসেছে। কিন্তু উইলিয়ামকে ভুলভাবে ফাঁসানোর পেছনে যে চার্লসের বর্তমান সঙ্গীরা ছিল সেটা চার্লস তখনও জানত না। আসলে উইলিয়াম চার্লসকে এতটাই আগলে রাখত যে তার উপস্থিতিতে চার্লসকে দিয়ে তেমন কোনো বড়সড় ড্রাগসের পাচার করা সম্ভব হচ্ছিল না। তাই উইলিয়াম তাদের কাজের পথে বাধা হওয়ায় তাকে এইভাবে সরানোর উদ্দেশ্য ছিল তার। তারাই চার্লসকে বুদ্ধি দিয়েছিল যাতে ড্রাগসের প্যাকেটগুলো উইলিয়ামের ঘরে রেখে আসে। কিন্তু তারাই পুলিশকে খবর পাঠিয়ে দেয় উইলিয়ামের ঘরে ড্রাগস আছে এই খবরটা দিয়ে। এদিকে প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশ উইলিয়ামকেই গ্রেপ্তার করে। অসহায়ভাবে উইলিয়াম চার্লসের কাছে সাহায্য চায়, কাতর অনুরোধ জানায় সেও তার পরিবার যাতে উইলিয়ামকে কোনোভাবে বাঁচায়। কিন্তু স্বার্থপর চার্লস তখন নিরুত্তর হয়ে শুধুই দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে। তবে সে আর কোনোদিন উইলিয়াম বা তার পরিবারের কারুর চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারেনি। একটা অপরাধবোধ তাকে সব সময় তাড়া করে বেরিয়েছে চিরকাল। এই ঘটনাগুলো ইন্সপেক্টর স্টিফেন জানতে পেরেছিলেন উইলিয়ামের পুরনো বাড়িতে ঢুকে। সেখানে কারুর হাতে লেখা একটা পুরনো ডায়েরি রাখা ছিল, যা থেকে এই সমস্ত ঘটনা তিনি জানতে পেরেছিলেন তাকে চার্লস কিছু বলার আগে। ডায়েরিটা এমনভাবে রাখা ছিল যেন ইন্সপেক্টর সেই বাড়িতে ঢুকলেই তার নজরে প্রথমেই ডায়েরিটা পড়ে। কিন্তু উইলিয়াম কিভাবে বানিম্যানে পরিণত হয়েছিল, অথবা এই উইলিয়ামই আসলে বানিম্যান, তার কোনো উল্লেখ এই লেখাতে ছিল না। তার ঘটনা ছিল আরও মর্মান্তিক, যা চার্লসের স্মৃতিতে আবার ফিরে এসে তাকে অপরাধবোধের গভীরে ঢুকিয়ে দিচ্ছে ধীরে ধীরে। উইলিয়াম যেমন প্রকৃতির মানুষ, সে কোনোদিনও তার বন্ধুকে শাস্তি পেতে দেবে না, সেটা চার্লস বেশ ভালোই জানত। আর সেটা জানতো বলেই হয়তো উইলিয়ামকে বাঁচানোর তাগিদ সে কোনোদিন করেনি। এদিকে জেলের মধ্যে অত্যাধিক পানিশমেন্ট এবং মানসিক কষ্টের জেরে সে আত্মহত্যা করে জেলের মধ্যে। এই ঘটনা চার্লসকে ভীষণভাবে নাড়িয়ে দিয়ে গেলেও ড্রাগসের পাচারকারী দলের থেকে যে সে খুব সহজে ছাড়া পাবে না সেটাও সে খুব ভালোভাবে জানত। বরং চার্লস এখন বেশি কিছু করতে গেলেই তার হাতে তার নিজের প্রাণহানি হতে পারে এমন শাসানি তাকে দেওয়া হয়েছিল। একসময় নিজে অপরাধবোধ এবং অশান্তি লুকিয়ে রাখার জন্য সে প্রচুর পরিমাণে ড্রাগস সেবন করতে শুরু করে। মাত্রাধিক ড্রাগস নেওয়ার ফলে সে ধীরে ধীরে মৃত্যুর পথে অগ্রসর হতে লাগলো। আর ঠিক সেই সময় বানিম্যানের আবির্ভাব ঘটল শহরে। একের পর এক মানুষ তার অস্তিত্ব টের পেতে লাগলো। আজ যেমন বানিম্যানের অস্তিত্ব সম্পর্কে ইন্সপেক্টর স্টিফেনের সন্দেহ নেই, ঠিক তেমনি বহু মানুষ তার দ্বারা উপকৃত হয়ে তার আবির্ভাবকে এক শুভ শক্তি বলে আখ্যা দিতে শুরু করলো। শোনা যায় একসময় পুলিশ ওই ড্রাগস পাচারকারী দলটিকে গ্রেপ্তার করার উদ্যোগ নেয়। সেই উদ্যোগে সেই দলের অনেকেই ধরা পড়লেও চার্লস কোনো ফাঁকে নিজেকে বাঁচিয়ে সরে আসতে সক্ষম হয়। কিন্তু সেই ঘটনা যে আসলে কি সেটা জানা নেই ইন্সপেক্টর স্টিফেনের। তারপর থেকেই চার্লস অন্য মানুষ হয়ে যায়, সৎভাবে জীবনযাপন শুরু করে, সঠিক পথে উপার্জন শুরু করে, নিজের জীবনের মোড় ঘুরিয়ে একজন ভালো নাগরিক হয়ে যায়। কিন্তু তার জীবনের এই অধ্যায় সে লুকিয়ে রাখে সকলের কাছে। আজ এত বছর পরে নিজের নাতি তাকে আবার সেই মর্মান্তিক অধ্যায়ের সামনে এনে দাঁড় করিয়েছে। ঘুমের মধ্যেই সে চিৎকার করে ওঠে, নিজের কান ঢেকে কখনো চিৎকার করছে, প্লিজ হেল্প, উইলিয়াম আমাকে মারতে আসছে। আবার কখনো থরথর করে কেঁপে উঠে বলছে, আমাকে আমাকে ক্ষমা করে দাও বন্ধু, আমাকে তুমি ক্ষমা করে দাও। পরিস্থিতি এতটাই জটিল হতে শুরু করেছে যে ইন্সপেক্টর স্টিফেনের ঠাকুমা অর্থাৎ চার্লসের স্ত্রী
তাকে ফোন করে সমস্ত ঘটনা জানায়। তার মতে স্টিফেনের সাথে কথা হওয়ার পর থেকে চার্লস হ্যালিউসিনেট করছে, এক্ষুনি তার চিকিৎসা দরকার। স্টিফেন মনে মনে হাসেন। তিনি মনে মনে বলেন, আসলে পাপবোধ কোনোদিন কাউকে রেহাই দেয় না। তিনি মনে মনে ঠিক করে নেন চার্লসকে তিনি ওই বাড়িতে এনে হাজির করবেন। ওই বাড়িতে এলে চার্লস তাকে না জানা ঘটনাগুলো সবিস্তারে বলতে পারবে, আর এটাই যে বানিম্যান চাইছে সেই সম্পর্কে কোনো সন্দেহ নেই স্টিফেনের। পরের দিন ইন্সপেক্টর স্টিফেন তার ঠাকুরদা চার্লসকে নিয়ে রওনা হয় উইলিয়ামের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু তখনও তিনি চার্লসকে কিচ্ছু বলেননি। তাকে শুধু এটুকু বলা হয় যে তিনি তাকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে গেলে সে তার সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবে। চার্লস যে একটু বেশি গম্ভীর হয়ে গেছে সেটা লক্ষ্য করেন স্টিফেন। কিছুক্ষণ চুপচাপ হয়ে যাওয়ার পর চার্লসের অস্বস্তি বাড়তে থাকে। সে যখন চিনতে পারে তাকে ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা বুঝে সে এক প্রকার হিস্টেরিক হয়ে ওঠে। কাঁপতে কাঁপতে ইন্সপেক্টরকে বলে, কি তুমি আমাকে বললে আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছ, কিন্তু তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি অন্য কোথাও যাব না, তুমি আমাকে এখানেই নামিয়ে দাও। তার কথার উত্তরে গম্ভীর গলায় স্টিফেন বলেন, আমি তো বলিনি যে তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আমি শুধু বলেছি তোমাকে আমি এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে গেলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। যেখান থেকে তোমার সব সমস্যা শুরু হয়েছে সেখানেই তো সমস্যার সমাধান খোঁজা উচিত, তাই না? হ্যাঁ। চার্লস চোখ দুটো সরু করে তার ইন্সপেক্টর নাতির দিকে হতবাক হয়ে তাকিয়ে থাকে। সে ভালোই বুঝতে পারছে যে এত সহজে তার নাতির হাত থেকে সে রেহাই পাবে না। তাহলে হয়তো তার ভবিতব্য এটাই যে যেই অন্যায়ের শাস্তির হাত থেকে সে আগে ছলচাতুরি করে রেহাই পেয়ে গেছে তার শাস্তি তাকে পেতে হবে নিজের নাতির কাছে। সে আরও চুপ করে চোয়াল শক্ত করে বসে থাকে নিজের জায়গায় আর বোঝার চেষ্টা করে তার সাথে ঠিক কী হতে চলেছে। সেই বাড়িতে গিয়ে পৌঁছতেই ইন্সপেক্টর স্টিফেন চার্লসকে নির্দেশ দেন যাতে সে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে উইলিয়ামের ঘরে ঢুকে অপেক্ষা করে। তারপর সে একটু বাদেই তার সাথে দেখা করে কথা বলবে। স্টিফেন আসলে চাইছেন যাতে চার্লস তার অতীতের সাথে কিছু সময় একা থাকে। তাছাড়া বানিম্যান যদি চার্লসকে কিছু কথা বলতে চায় তাহলে সে কোনো মতেই কারুর সামনে এসে তা করবে না। চার্লস সব কথা শুনে বুঝতে পারে যে আজ তার নিস্তার নেই, তাই কোনো রকম দ্বিরুক্তি না করে সে প্রায় টলতে টলতে বাড়ির ভেতর চলে যায়। তার চলে যাওয়ার দিকে চেয়ে থাকে ইন্সপেক্টর স্টিফেন। এত বছর পরেও এই বাড়ির রাস্তা যে তার কাছে সম্পূর্ণ চেনা সেটা তার চলে যাওয়া দেখে বোঝা যায়। এত আপন যে এই বাড়ি, এত প্রিয় যে বন্ধু, সেই বন্ধুত্বকে কি করে মানুষ অস্বীকার করতে পারে? একটা দীর্ঘশ্বাস পড়ে স্টিফেনের। এখন তার আর বিশেষ কিছু করার নেই, কারণ পরিস্থিতি এখন সব কিছু করিয়ে নেবে। এখন শুধু তাকে অপেক্ষা করতে হবে সময়ের জন্য। হঠাৎ বাড়ির ভেতর থেকে চার্লসের চিৎকার ভেসে আসে। যতই হোক সম্পর্কে চার্লস তার ঠাকুরদা, তাই চিৎকার শুনে তার বুকটা কেঁপে ওঠে। তাহলে কি চরম কোনো বিপদ হলো? সে তড়িঘড়ি দৌড়ে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে কোনো এক অদৃশ্য শক্তির দিকে তাকিয়ে থরথর করে কাঁপছেন চার্লস আর আপন মনে চিৎকার করে বলছেন, উইলিয়াম, তুমি আমাকে ক্ষমা করো। তুমি আমার থেকে অনেক বড় মনের একজন। আমাকে তুমি ক্ষমা না করলে আমি সুস্থভাবে বাঁচতে পারছি না। প্লিজ উইলিয়াম, আমাকে তুমি ক্ষমা করো। তুমি চাইলে আমি আজ যে কোনো শাস্তি মাথা পেতে নেব। শুধু এই অপরাধ বোধ থেকে আমাকে রেহাই দাও। আর কেউ না জানুক। আমি জানি যে তুমি সমাজের বন্ধু হিসেবে ফিরে এসেছো বানিম্যান হয়ে। আমি স্টিফেনকে বলেছি তুমি ওর কোনো ক্ষতি করবে না। তুমি কারোর ক্ষতি করতে পারো না। শুধু তুমি আমাকে এই অপরাধ বোধ থেকে রেহাই দাও। এতটা বলে চার্লস হাউমাউ করে কাঁদতে থাকে। তারপর কাঁদতে কাঁদতে স্টিফেন এক অদ্ভুত ঘটনা শুনতে পান। যে রাতে চার্লসের সাথে জড়িত ড্রাগ পাচারকারীদের ধরতে পুলিশ হাজির হয়েছিল,
সেই রাতে চার্লসও সেই দলের সাথেই ছিল। তাদের হাতে সেদিন প্রায় 5 লক্ষ টাকার ড্রাগস ছিল। সারা শহরে সেগুলো ছড়িয়ে দেওয়ার দায়িত্ব ছিল তাদের দলের ওপর। তার জন্য তাদের মাস্টার প্ল্যান অনুযায়ী চলছিল সব কিছু, কিন্তু সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেল হঠাৎ পুলিশের অতর্কিত আগমনে। তাদের কাছে পুলিশি হানার কোনো খবর আগে থেকে না থাকায় পুরো দল বামাল ধরা পড়ে। পুলিশের হাতে ধরা পড়ে চার্লস নিজেও, কিন্তু সেই মুহূর্তে কোনো জাদু বলে সেই জায়গায় সৃষ্টি হয় ঘন কালো অন্ধকার, ঠিক যেমন ইন্সপেক্টর স্টিফেন দেখেছিল সেই মা আর মেয়েটাকে বাঁচাতে গিয়ে। আর সেই ঘন কালো অন্ধকার থেকে বেরিয়ে আসে একটা অবয়ব। সকলে কিছু বোঝার আগে সে চার্লসকে একটা টানে পুলিশের শক্ত বাঁধন থেকে মুক্ত করে বের করে আনে। তারপর ঝড়ের বেগে তাকে সরিয়ে নিয়ে আসে বহু দূরে। চার্লস তখন একটা ঘোরের মধ্যে থাকে, কোনো কিছুই তার বোধগম্য হয় না। অনেকটা দূরে সরে আসার পর তার ঘোর কাটে। তার নজরে আসে একজোড়া জ্বলন্ত চোখ। তবে সেই চোখ তার খুব চেনা, বহু দিনের চেনা। আলো আধারিতে চার্লস দেখতে পায় একটা অবয়ব তাকে সেই বিপদের হাত থেকে মুক্ত করে আনে। তার চেহারা ঠিকভাবে দেখা না গেলেও তার পরনে খরগোশের পোশাক আর কুড়ুল খুব স্পষ্টভাবে দেখা যায়। তার মানে তার সামনে এই মুহূর্তে শহরের সবচেয়ে বড় রহস্যময় বানিম্যান উপস্থিত রয়েছে। আর শুধু তাই নয়, সে তাকে এই ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা করেছে। তারপর চার্লসের নজরে পড়ে ওই বানিম্যানের চোখ দুটো। যেই চোখের দিকে তাকিয়ে চার্লসের বুঝতে অসুবিধা হয় না যে সেই বানিম্যান আসলে তার চিরকালের হারিয়ে যাওয়া বন্ধু উইলিয়াম। তার মানে উইলিয়ামের আবার আবির্ভাব ঘটেছে মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য। কৃতজ্ঞতা এবং অপরাধবোধে কাঁদতে থাকে চার্লস। চিৎকার করে উইলিয়ামের কাছে ক্ষমা প্রার্থনা করে সে, কিন্তু ততক্ষণে সেই বানিম্যান হাওয়ায় মিশে গেছে। চার্লস তারপর নিজেকে আমূল বদলে ফেলে, নিজেকে সম্পূর্ণ বদলে ফেলে একজন সচেতন নাগরিক হয়ে যায়। জীবনের মূল স্রোতে সে ফিরে এলেও উইলিয়ামের প্রতি করা অন্যায়ের অপরাধ বোধ তাকে সারা জীবন কষ্ট দিয়ে যায়। সময়ের সাথে সেই দুঃখ অনেকটা গা সওয়া হয়ে গিয়েছিল তার। তবে হঠাৎ তার নাতি তাকে আবার সেই ক্ষতস্থানে আঘাত করে সেই ক্ষত আবার রক্তাক্ত করে ফেলে। এই সম্পূর্ণ ঘটনা সে নিজের মুখে স্বীকার করেছে একজন পুলিশ অফিসারের সামনে। কাজী সেটাকে জবানবন্দি বলা যেতেই পারে। যতই সেই অপরাধ হয়ে থাকুক 1 যুগ আগে, তবুও অপরাধ তো অপরাধী বটে। তাই চার্লসকে গ্রেপ্তার করতে আর কোনো বাধা নেই স্টিফেনের। সবচেয়ে বড় কথা, পারদর্শী ইন্সপেক্টর আগে থেকেই তার ফোনে রেকর্ডিং স্টার্ট করে রেখেছিল, তাই চার্লসের বলা সব কথা এখন তার কাছে সুরক্ষিত। তার মনে হয়েছিল এই বাড়িতে এলে অপরাধবোধ চার্লসকে দিয়ে সব স্বীকার করিয়ে নেবে। আজ একজন নির্দোষ মানুষ সঠিক বিচার পাবে। সে চার্লসের দিকে ধীরে ধীরে এগোতে থাকে তাকে গ্রেপ্তার করবে বলে, কিন্তু আবার সেই ঘন কালো অন্ধকার নেমে আসে তাদের চারধারে। তারা দুজনেই দেখতে পায় সেই ছায়া অবয়বকে, যার পরনে খরগোশের পোশাক আর হাতে একটা ধারালো কুড়ুল। সে খুব শান্ত পদক্ষেপে আস্তে আস্তে এগিয়ে আসে ইন্সপেক্টর স্টিফেনের দিকে। তারপর যে ঠিক কী হয় সেটা তার আর কিছুতেই মনে পড়ে না। তার অধস্তন কর্মচারীরা তাকে এই বাড়ি থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তাদের কাছে কেউ ফোন করে জানায় যে তদন্তের কাজে ইন্সপেক্টর স্টিফেন এই বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন, তার এক্ষুনি চিকিৎসা দরকার। খবর পেয়ে তার ডিপার্টমেন্টের কিছু মানুষ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কেউ না বুঝলেও এই মুহূর্তে ইন্সপেক্টর স্টিফেনের কাছে এটা জলের মতো পরিষ্কার যে বানিম্যান তার কথা জানিয়েছে। তার আবির্ভাব হয়েছে আবার শুধু মানুষের ভালোর জন্য। স্টিফেন খবর নিয়ে জানতে পারে চার্লস ফিরে এসেছে তার নিজের বাড়িতে এবং সে ভীষণভাবে চুপ করে গেছে। ডিপ্রেশনের মধ্যে তলিয়ে যাচ্ছে সে ধীরে ধীরে। স্টিফেন বুঝতে পারেন দক্ষ পুলিশ অফিসারকে সত্যিটা জানানোই আসল উদ্দেশ্য ছিল উইলিয়ামের। আর চার্লসের শাস্তি সে নিজে থেকেই পেয়ে যাচ্ছে। সারা জীবন যে অপরাধবোধের আগুন বুকে নিয়ে বেঁচে এসেছে এবং বাঁচবে, তার থেকে বড় শাস্তি আর কী বা হতে পারে। একটা দীর্ঘশ্বাস পরে স্টিফেনের, যে যার ভাগ্য নিজেই গড়ে। তার সুসজ্জিত অফিসে শান্ত মাথায় কাজ করে চলেছে স্টিফেন। অপরাধ জগতে তার নাম যথেষ্ট উদ্বেগের একটি কারণ। যে কোনো অপরাধ তার নজর এড়িয়ে যায় না এবং শহরের আনাচে কানাচে অপরাধীরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, ইন্সপেক্টর স্টিফেন তাদের ঠিক বের করে আনে। লোকমুখে এটা রটে যায় যে ইন্সপেক্টর স্টিফেন অপরাধীদের গন্ধ পায়, কিন্তু তিনি জানেন যে অদৃশ্য থেকে একজন সমাজের পরম শুভাকাঙ্ক্ষী তাকে সমস্ত খবর দিয়ে যায়। সে আর কেউ নয়, বানিম্যান। তাদের মধ্যে একটা সখ্যতা গড়ে উঠেছে এখন, একটা নির্বাক সখ্যতা।
বিজ্ঞানসম্মত মন দিয়ে অনেক কিছুই বিচার করলে তার সঠিক বিবরণ খুঁজে পাওয়া সম্ভব হবে না। তাদের মধ্যে গড়ে ওঠা এই অদ্ভুত বন্ধুত্বের বিবরণও সত্যি হয় না। স্টিফেন জানে না তাদের এই বন্ধুত্ব ঠিক কতদিন স্থায়ী হবে, কারণ ছোট থেকে সে চার্চের ফাদারের কাছে শুনেছে মৃত্যুর পরে আত্মার মুক্তি হওয়া একান্ত প্রয়োজন। হয়তো এই বানিম্যানের এখনও কোনো উদ্দেশ্য পূরণ বাকি রয়েছে, তাই সেই পাপের পৃথিবীতে এখনও রয়ে গেছে। এই পৃথিবীটা তাকে শূন্য হাতে ফেরালেও স্টিফেন জানেন এই বানিম্যান কখনোই এই পৃথিবীকে শূন্য হাতে ফেরাবে না। ঠিক তখনই আবার তার সামনে ফোনটা বেজে ওঠে। তিনি ফোন ওঠানোর আগেই তার টিমের উদ্দেশ্যে নির্দেশ দেন, তোমরা তৈরি হয়ে নাও, আমাদের এক্ষুনি বেরোতে হবে। ফোন রিসিভ করতেই ঠান্ডা গলার নির্দেশ আসে একটি ব্যাংকে প্রকাণ্ড ডাকাতির ষড়যন্ত্র হয়েছে। এক্ষুনি না পৌঁছলে প্রচুর মানুষের ক্ষতি হয়ে যাবে। আর এক মুহূর্ত সময় নষ্ট করে না স্টিফেন। তার দলবল নিয়ে বেরিয়ে পড়ে বিপদ নাশের উদ্দেশ্যে। তবে তিনি এও জানেন যে তাদের একটু দেরি হলেও বানিম্যান ঠিক বিপদের সম্মুখীন হয়ে মানুষের বিপদ রক্ষা করবে। এটাই ইন্সপেক্টর স্টিফেন আর বানিম্যানের অব্যক্ত চুক্তি। মনে মনে ইন্সপেক্টর স্টিফেন বলেন, আমি আসছি বানিম্যান, চিন্তা করো না। আমরা একসাথে থাকলে কেউ কোনো মানুষের ক্ষতি করতে পারবে না। আসলে ভগবান যাদের সত্যিকারের ভালো মানুষ করে পাঠায় তারাই হয়তো ফিরে আসে এঞ্জেল হয়ে। সেই বাচ্চা মেয়েটি বানিম্যানকে ঠিক নাম দিয়েছিল, এঞ্জেল। পাপী মানুষ সেই কথা বুঝতে সময় লাগায়। আজ শহরের মানুষের কাছে, সব মানুষের কাছে, এমনকি ইন্সপেক্টর স্টিফেনের কাছেও বানিম্যান একজন এঞ্জেল, যাকে শহরের সকলের প্রয়োজন, যাকে হয়তো এই শহর খুব অল্প সময়ের জন্য পাবে। তবু এই এঞ্জেল রয়েছে বলেই পাপ পুণ্যের হিসেব আজও রয়েছে। আজও মানুষের মনে অপরাধ বোধ রয়েছে। আর মানুষ বিপদে পড়লে নিশ্চিন্তে বলতে পারে, বানিম্যান প্লিজ হেল্প। শুনছিলেন কূপ, লেখিকা কনক বসু। আমাদের আজকের গল্পে গল্প পাঠিয়েছিল সায়ন্তন এবং বিভিন্ন চরিত্রে ঋদ্ধি, ইন্দ্রনীল, সৌভিক, তৃষা এবং আমি আর্জুন। শব্দগ্রহণ স্বর্ণজয়, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টস আর্জুন। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প নিশ্চয়ই জানাবেন। আমাদের কীভাবে জানাবেন? আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমাদের গল্পের প্রত্যেকটি আপডেট সেখানে সবার আগে আসে। আমাদের টিমমেটদের যদি সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চান তাহলে নিশ্চয়ই করতে পারেন। আমাদের প্রোফাইল লিঙ্ক থাকলো এই গল্পের ডেসক্রিপশন বক্সে। আপনার সাথে দেখা হবে আগামী কোনো পর্বে, আগামী কোনো গল্পে। এই ভয়ঙ্কর গরমে জল খান এবং নিজেকে সুস্থ রাখুন। আজকের মতো এতটুকু। শুভরাত্রি।